স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে। ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু ঘোষণা হয়েছে বেশ কিছুদিন আগেই, তবে বাংলাদেশের দলটা আজকে ঘোষণা হয়েছে। সেখানে কিন্তু বেশ কিছু চমক আছে, এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আমাদের আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা ছিল, সেখানে যে দলটা খেলেছে সেখান থেকে দুইটা চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেখানে মাহিদুল ইসলাম অঙ্কন এবং সৌম্য সরকার কিন্তু ব্যাক করেছেন, নাহিদ রানা দল থেকে বাদ পড়ে গেছেন। এটা আসলে কিরকম দেখছেন, স্কোয়াডটা আসলে কেমন হলো? না, আমাদের লাস্ট যেই ওডিআই সিরিজটা ছিল আফগানিস্তান এগেনস্টে, সেটা কিন্তু খুবই ডিজাস্টার একটা ছিল। লাস্ট ম্যাচটা তো আরও 200 রানে আমরা হেরেছি। সেখান থেকে কিন্তু যে নাইম শেখের কথা বলছিলেন, নাইম শেখ, নাহিদ রানা এবং নাইম শেখ এই দুইজন কিন্তু বাদ পড়েছেন এবং তাদের বদলে সৌম্য সরকার ব্যাক করেছেন এবং আনক্যাপড অঙ্কন আসলে দলে এসেছেন। এখনও তার ডেবিউ হয়নি, কিন্তু নাইম শেখের আসলে যেই পারফরমেন্সটা ছিল সেটা নিয়ে কিন্তু অনেক আসলে ব্যাকল্যাশ হয়েছে এবং এটা নিয়ে তিনি অনেক ক্রিটিসাইজের সামনে পড়ছেন। ইভেন আমরা কিন্তু গতকালকে দেখেছি তিনি যখন এয়ারপোর্টে ছিলেন, কিছু দর্শক মানে তার উপরে যেভাবে আসলে আক্রমণ করেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত রাতে এসে কিন্তু একটা স্ট্যাটাস দেওয়া লেগেছে তার। মানে এরকম পারফরমেন্সের পরে তাকে আসলে দলে রাখা হয়নি। এটা মানে আমরা ধারণাই করছিলাম যে এরকম একটা পরিবর্তন হয়তো আসবে। আর সৌম্য সরকার কিন্তু আমরা আফগানিস্তান সিরিজও পেতে পারতাম, তিনি কিন্তু ভিসা জটিলতার কারণে আসলে যেতে পারেন টি-20 সিরিজে। মানে আফগানিস্তান সিরিজের জন্য আসলে যেতে পারতেন তিনি, কিন্তু ভিসার জন্য পাননি। শেষ পর্যন্ত তিনি এখানে আবার ব্যাক করেছেন এবং নাহিদ রানার আসলে ফর্মটা নেই, ইনজুরির একটা সমস্যা আছে, কিন্তু শোনা যাচ্ছে যে ফর্মটাও আসলে তার একটা কারণ রয়েছে। সো এই দুইটা পরিবর্তন নিয়ে মিরপুরের মাটিতে আসলে বাংলাদেশ নামতে যাচ্ছে, দেখা যাক কি হয়। মাহিদুল ইসলাম অঙ্কনের লাস্ট এনসিএল টি-20টা যে গেছে সেটা কিন্তু খুব একটা ভালো যায়নি। সেখানে কিন্তু 5 ম্যাচে মাত্র 118 রান করেছেন, গড় 23.5-এর মতো। এরকম একজন ব্যাটসম্যান লিমিটেড ওভারে আসলে তাকে যে পজিশনটাতে খেলানো হবে 4-5 নম্বরে, হয়তো বা তাওহিদ হৃদয়ের পরে বা আগে নামানো হতে পারে। এরকম পজিশনে এই ফর্ম থেকে আসলে কিভাবে পারফর্মটা করতে পারবে? এখানে আসলে তাকে হয়তো ব্যাকআপ হিসেবেই নেওয়া হয়েছে, কারণ আপনি দেখবেন যে স্কোয়াডটা রয়েছে সেখানে যারা যারা এই লোয়ার অর্ডারে ছিলেন বা মিডল অর্ডারে ছিলেন তারা কিন্তু কেউ আসলে বাদ পড়েননি। কারণ আপনি নাইম শেখের জায়গায় যদি সৌম্য সরকারকে নিয়ে থাকেন এবং নাহিদ রানার জায়গায় অঙ্কনকে নিয়েছেন, সো বলারের জায়গায় অঙ্কনকে যদি নেওয়া হয় সেখানে আসলে রিপ্লেসমেন্টটা নেই। আমার মনে হয় যে এবার হয়তো দলে তাকে আসলে ইনক্লুড করা হবে সামনে, এই জন্য সেভাবেই প্রস্তুতি নেওয়ার জন্য রেডি করা হচ্ছে এবং সেই জন্যই নেওয়া হয়েছে। কিন্তু তিনি যদি খেলেনও, আমার মনে হয় যে লিমিটেড ওভারে তিনি কিন্তু আগেও কিছু বিধ্বংসী ইনিংস দেখিয়েছেন এবং এখনকার ওডিআই বিপিএলও ভালো খেলেন। এখনকার ওডিআইও কিন্তু আসলে ফাস্ট খেলা হয়, মানে টি-20 মতো। যদিও এটা মিরপুরের মাটিতে খেলা, কিন্তু মিরপুরের মাটিতেও তিনি এই বিপিএল বা ঘরোয়া অন্যান্য যেসব লিগ খেলে থাকেন সেখানে পরিচিত। সো তাকে যদি খেলানো হয় আমার মনে হয় যে তিনি হয়তো পারফর্ম করতে পারবেন। কিন্তু আলটিমেটলি আসলে যেই প্লেয়াররা রয়েছে তাদেরকেই হয়তো মূল একাদশে আমরা দেখতে পারবো। কিন্তু এখানে আসলে যে কনসার্নের বিষয় হচ্ছে যে সাইফ হাসান ছাড়া বাকি যারা রয়েছে তারা কেউই কিন্তু তেমন একটা টাচে নেই। আমি এটার পক্ষে আসলে কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের যে ব্যাটিং অর্ডারটা আছে সেখানে কিন্তু টপ অর্ডারে আপনি যদি তানজিদ হাসান তামিম কিন্তু অন এন্ড অফ ভালো করছেন অনেক সময়, সাইফ হাসান দুর্দান্ত ফর্মে আছেন, টি-20 সিরিজটা দারুণ গেছে, ওয়ানডেতেও যতটুকু পেরেছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো তিনি আসলে খেলেছেন। তারপরে ব্যাটসম্যানের নাম হচ্ছেন শান্ত, মেহেদী হাসান মিরাজের কথা ধরতে পারেন, নুরুল হাসান, সুহান, হৃদয়, জাকের আলী, কেউই একদম টপ ফর্মে নেই। সেই জায়গায় কি একটা সাফল করে মাহিদুল ইসলাম অঙ্কনকে ইনক্লুড করে দিয়ে কি আসলে একটা মানে আমরা ওখানে কিন্তু দুবাইয়ের মাটিতে খেলা হয়েছে, এখন যেহেতু আমরা হোম কন্ডিশনে খেলবো, সো হোম কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অবশ্যই আমাদের ধারণাটা বেশি থাকার কথা। সো প্রথম ম্যাচেই হয়তো না আমরা দেখতে পারবো যে পরিবর্তন এসেছে, বা দেখবো না যে মানে সম্মুখেও যে নামানো হবে এটারও কোনো কিন্তু নেই। কারণ আমরা যদিও কারণ আছে, কিন্তু সিলেক্টর বলেছেন যে এই টিমটাতে কিন্তু রশিদ খানের মতো কোনো নেই, এই স্পিনার নেই যে এই মিরপুরের মাটিতে আসলে বাংলাদেশে ভোগাতে পারে। সো সেই হিসেব করলে দেখা যাবে যে হয়তো বাংলাদেশ চিন্তা করছে যে নিজের মাঠে নিজের কন্ডিশনে মিরপুরের উইকেটে, পরিচিত উইকেট, সেখানে অন্যান্য যেসব টিমই আসে না কেন তারা কিন্তু আসলে ধরাশায়ী হয়। সো আমার মনে হয় যে ফুল স্ট্রেংথটা নিয়েই বাংলাদেশ নামার চেষ্টা করবে এবং ওয়েস্ট ইন্ডিজ এইবার অনেকদিন পরে বাংলাদেশে এসেছে এবং তাদেরও মানিয়ে নেওয়ার একটা
ব্যাপার আছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনও কিন্তু অনেকটা আমরা বলি যে মানে এত যে রান হয় সেরকমও কিন্তু না। সো তারাও দেখা যাবে যে হয়তো মানে ভালো ফাইটই দেওয়া হচ্ছে। আমরা ওডিআই ফরম্যাটটাতে আসলে যতটা এখন আসলে পিছিয়ে গেছি, এই সিরিজটা দিয়ে মিরাজেরও একটা আসলে বিষয় রয়েছে। মিরাজ ক্যাপ্টেন হিসেবে কিন্তু ফ্লপ, তাকেও আসলে এই সিরিজটাতে প্রমাণ করতে হবে যে তিনি ক্যাপ্টেন হিসেবে যোগ্য, এবং তার শান্ত এই টিমে কিন্তু খেলছেন রেগুলার, শান্তকে সরিয়েই কিন্তু মিরাজকে দেওয়া হয়েছিল। সো শান্তরও ব্যাটিংয়ের ফর্মটা আসলে ফেরানোর জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মিরাজেরও কিন্তু ক্যাপ্টেন হিসেবে এই সিরিজটাতে আসলে যদি আমরা সিরিজটা জিততে না পারি, মিরাজকে কিন্তু আসলে সমালোচনার মুখে পড়তে হবে। আমি স্পেশালি একটার দিকে আসলে নজর রাখছিলাম যে তানভীর ইসলাম কি এই টিমটাতে তাকে ক্যারি করা হয় কিনা, যেহেতু নাসুম আহমেদকে আমরা দেখেছি টি-20 সিরিজে কিন্তু দারুণ বোলিং করেছিলেন, তারপরে কিন্তু ওয়ানডে সিরিজে কিন্তু তাকে রাখা হয়নি, তাকে কিন্তু দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওয়ানডে টিমে ছিলেন তানভীর ইসলাম, তিনি আসলে খুব একটা ভালো করতে পারেননি, 3 ম্যাচই খেলেছেন, 4টা মাত্র উইকেট নিয়েছেন। সেই জায়গায় নাসুম আহমেদ কি বাংলাদেশের মাটিতে মিরপুরের উইকেট, স্পিন বান্ধব উইকেট আমরা জানি, সেখানে কি ব্যাটার অপশন হতে পারতো না? এখানে হয়তো তানভীর ইসলামকে হয়তো মানে ওডিআই সেটআপে তিনি যেহেতু নিয়মিত খেলে থাকেন বা খেলছেন, এখানে হয়তো ক্যাপ্টেন বা কোচেরও পছন্দের তালিকায় তিনি থাকতে পারেন, যে যার কারণে তাকে আসলে দলে রেখে দেওয়া হয়েছে, নাসুমকে আসলে ক্যারি করা হয়নি বা নাসুমকে ইনক্লুড করা হয়নি। এখন পরপর যেহেতু 2টা সিরিজ পড়েছে বাংলাদেশে, মানে যেই কম্বিনেশনটাই হোক, যদিও মানে বাংলাদেশে জিতেছে সেরকম না, কিন্তু যদি যেই কম্বিনেশনটা আসলে তারা একসাথে ড্রেসিং রুম শেয়ার করেছে, একটা টিম রয়েছে, সেখান থেকে আসলে বেশি একটা চেঞ্জ করাটাও মনে হয় তারা চিন্তা করছে যে ঠিক হবে না, চাননি। সো সেই ক্ষেত্রে মোটামুটি ওই টিমটাই রেখেছেন, শুধু জাস্ট যেই জায়গায় দরকার, যেহেতু লিটন দাস নেই, আসলে লিটন দাসের একটা কিন্তু স্পট আমরা মিসিং পাচ্ছি, লিটন দাসের জায়গাটা কিন্তু আসলে পূরণ হচ্ছে না। সেই জায়গায় যদি সৌম্য সরকারকে আসলে এতদিনের তিনি ক্যারিয়ার, তিনি যদি একটু সেখানে ব্যাকআপ দিতে পারেন, সেটার জন্যই আসলে মেইনলি সৌম্য সরকারকে হয়তো নেওয়া হয়েছে। কিন্তু সৌম্য সরকারের যে মানে খুব ভালো ফর্মে আছেন বা খুব ভালোভাবেই যে তিনি শেপে আছেন সেটাও বলা যায় না। এখন বাংলাদেশে আসলে টিম সিলেকশন বা ইয়াতে সমস্যা কি হয়, যে টিমের বাইরে থাকে তাকে দেখলে মনে হয় যে সে অনেক ভালো। নাইমকে নিয়েও মনে হয়েছিল যে নাইমকে কেন সুযোগ দেওয়া হয় না, নাইমকে সুযোগ দেওয়ার পর নাইম কিন্তু ফ্লপ করেছেন। এই সৌম্য সরকারকে নিয়ে কিন্তু এই সৌম্য সরকার পুরো ক্যারিয়ারটাই ম্যাক্সিমাম টাইম এভাবেই কেটেছে, তিনি বারবার বাদ হয়ে পড়ে গেছেন, তিনি অনেক দিন সিমিলার এনামুল হক বিজয়ের মতো বারবার কামব্যাক করেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, দল থেকে বাদ পড়েছেন। এখন এই সৌম্য সরকার একটা ভালো একটা ছন্দে ছিলেন, লাস্ট একটা নিউজিল্যান্ড ট্যুরের কথা আপনার অবশ্যই মনে থাকবে, সেখানে কিন্তু দারুণ একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য সরকার, তারপরে কিন্তু আর তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। হলে আমাদের এই ওপেনিং নিয়ে আর কিন্তু চিন্তা করার মানে সুযোগ ছিল না। ওপেনিং জুটিটা আসলে আমরা প্রত্যেকবারই ভাবছিলাম যে হয়তো 2 জন সেট হয়ে গিয়েছেন, তামিম বা ইমন একসাথে সেট হয়ে গিয়েছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে একজন খেলছেন আর একজন খেলছেন না, এরকমই যাচ্ছে, অফ ফর্ম যাচ্ছে, একজন একদিন ভালো খেলে, নেক্সট ম্যাচেই খারাপ খেলে। আরেকটা দেখেন সাইফ হাসান ভালো করছেন, তাকে কিন্তু এই তার বিপরীত পাশে যে ওপেনারের সঙ্গী আছেন, তানজিদ বলেন, ইমন বলেন, তাদেরকেও কিন্তু সঙ্গ কিন্তু দিতে পারছেন না, দেখা যাচ্ছে যে একাই সাইফ খেলছেন। এরকম হলে কিন্তু বাংলাদেশের স্কোরটা বেশি দূর আগাবে না। আর আমরা মাঝে মনে আফগানিস্তানের বিপক্ষে একটা টি-20-তে ভালো একটা শুরু পেয়েছিলাম, প্রায় 100 রানের মতো ছিল বিনা উইকেটে, সেখান থেকে আমরা কলাপস করে অল আউট হয়ে গেছি। এই জিনিসটাও আসলে আমাদের দেখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে এরকম জিনিসটা যেন না হয়। এখন মিরপুরের মাটিতে তো আসলে আমরা সবসময় বাঘ, মানে এখানে তো মিরপুরের জন্য সব বড় বড় টিম এসে আসলে ভুগেছেন, যদিও এটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে যে মিরপুরের উইকেটে আসলে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার যোগ্য না। গামিনী তো এই সিরিজে উইকেটটা বানাচ্ছে না, সেটা টনি হেমিং কিন্তু নিজ দায়িত্বে বানাচ্ছেন। সো দেখার বিষয় এখন কতটুকু আসলে ইমপ্রুভ করা যায় সেটাই বিষয়, কারণ এটা নিয়ে কিন্তু আমরা জানি যে এরকম উইকেটও আমরা কিন্তু বিপিএল এ স্পেশালি আমরা রান দেখেছি, রানের মতো রান দেখেছি। এখন সেটা কতটুকু আসলে রিকভার করা যায়, কারণ আপনি এতদিন ধরে এক রকমের পিচ আছে, সেটা একটা মাঠেরও বিষয় রয়েছে, যে বিষয়টাকে মানে আপনি চাইলেই যে স্পোর্টিং উইকেট করতে পারবেন সেটা করা যাবে না। সো কিন্তু যতটুকু আসলে ভালো করা যায়, যেহেতু এখন অন্য একজন ক্রিকেটার এসেছেন, তিনি কতটুকু এটাকে ইমপ্রুভ করতে পারবেন, তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে এটা নতুনভাবে আসার পরে। সো দেখা যাক যে তিনি কতটুকু পিচটা কত ভালো করতে, এবং যদি পিচটা ভালো হয় সেটা কিন্তু বাংলাদেশের জন্য আসলে কঠিন হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ যে স্ট্রং টিম, ওয়েস্ট ইন্ডিজের এই ওডিআই টিমটা ড্যারেন স্যামির আন্ডারে যারা রয়েছে,
তারা যদি একদম রিদম পেয়ে যায় তাহলে কিন্তু আসলে বাংলাদেশের নিজের মাটিতে আসলে কঠিনই হয়ে যাবে। সো দেখা যাক, আমরা ওডিআইতে আসলে ভালো ফল পাচ্ছি না, হোম সিরিজ দিয়ে যদি আমরা আসলে ব্যাক করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ সালমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।